আজকে রাত্রি 9:05 আমাদের ইন্ডিগো ফ্লাইট রয়েছে। জিজ্ঞাসা করলাম এয়ারপোর্টে বাস, বললো কালকে সকালে 9:30। এই যে ফ্লাইটটা আমার লাইফের সব থেকে বেস্ট ফ্লাইট। কিছু কিছু জায়গার ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু নোংরা। এই অমরনাথ যাত্রায় আমার কত টাকা খরচা হয়েছে, কিভাবে খরচা কমাতে পারো। অনেকে কমেন্ট করছে আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সঙ্গী নেই। কম বেশি বলতে পারো যদি সোলো যাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 5 জুলাই, এখন সময় বিকেল 4:06। আমি রয়েছি শ্রীনগরের আল হামজা হোটেলে। বালতাল যাওয়ার আগেও আমি এই হোটেলে ছিলাম। এবার এখান থেকে চেক আউট করে আমি প্রথমে যাব টিআরসি বা শ্রীনগর বাস স্ট্যান্ড। ওখান থেকে বাস ধরে আমি যাব এয়ারপোর্ট। আজকে রাত্রি 9:05 আমাদের ইন্ডিগো ফ্লাইট রয়েছে। আমরা কলকাতা পৌঁছবো রাত্রির 11:55-তে। এই ফ্লাইটের ভাড়া আমার পড়েছে 9,607 টাকা, ইনক্লুডিং একটা উইন্ডো সিট। সব থেকে কম দামি যে উইন্ডো সিটটা ছিল 330 সম্ভবত, 27F সিট নাম্বার, সেটাই আমি চুজ করেছি। আর তাতেই অ্যামাউন্ট হয়েছে ইন্ডিগোর ওয়েবসাইট থেকে। অন ফ্লাইট কোনো রকমের ফুড বা কোনো কিছু এখানে অ্যাড করা নেই। আর শ্রীনগর এয়ারপোর্ট যেহেতু ডিফেন্স ওরিয়েন্টেড, সেই জন্য আশা করছি ওখানে ভিডিও রেকর্ডিং অ্যালাউ থাকবে না। আমি এখান থেকে সব কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে বেরোবো। রাস্তায় বাসের যে ইনফরমেশানগুলো সেগুলো শেয়ার করব। ফ্লাইটের ভেতরটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে কলকাতায় নেবে ভিডিওটার ফার্স্ট পার্টটা এন্ড করব। হ্যাঁ, এই ভিডিওটারই সেকেন্ড পার্টে থাকবে আমার এই অমরনাথ যাত্রায় কত টাকা খরচা হয়েছে, প্লাস পার্সোনাল যে এক্সপিরিয়েন্স অমরনাথ যাত্রা সম্বন্ধে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাবছো যে আমি কেন হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিলাম শ্রীনগর থেকে ব্যাক করছি। তার মেন কারণ হচ্ছে আমি এখন পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ কোনো জায়গাতেই সেভাবে গিয়ে ভিডিও করতে পারবো না, যেহেতু আর্মি ডিপ্লয়মেন্ট অনেক বেশি। ভিডিও করতে গেলে ওনারা ফুটেজের মধ্যে চলে আসবেন, সেটা আমি চাই না। সেকেন্ডলি, আমার বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল 9 জুলাই। আমার বন্দে ভারতের টিকিট ছিল শ্রীনগর থেকে কাটরা। আর 4 দিন তো আমি এখানে চুপচাপ বসে থাকতে পারবো না, সেই ক্ষেত্রে একটা হিউজ টাকা খরচা হবে, হোটেল প্লাস খাওয়া দাওয়া। এছাড়া একটুখানি জ্বর লাগছে, শরীরটা খারাপ লাগছে। সব কিছু মিলিয়ে ডিসাইড করলাম যে একটু খরচা হবে, একবার এখান থেকে বেরিয়ে যাই। পরে আবার কখনো জম্মু কাশ্মীর আসবো, তোমাদেরকে কাটরার বৈষ্ণোদেবী মন্দির প্লাস এই শ্রীনগর, গুলমার্গ, পেহেলগাঁও, সোনমার্গ, দুধপাদ্রি যত জায়গা আছে ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর যাই হোক, আমি এই ফ্লাইটে যাব বলে রেডি হয়ে আসিনি। আমার কাছে একটাই ব্যাগ ছিল, তোমরা দেখেছো, আর একটা ছোটো ব্যাগ। এবার বড় ব্যাগটা যেটা, ওর মধ্যে ল্যাপটপ থাকে, কিন্তু বড় ব্যাগের ওয়েট 7 কেজির বেশি। সেই জন্য আমি ছোটো ব্যাগের মধ্যে কোনো মতো একটা টি শার্টের মধ্যে ভাঁজ করে ল্যাপটপটাকে ঢুকিয়ে নেবো। আর বড় ব্যাগের মধ্যে লাগেজগুলো ভরে, মানে জামা কাপড় যা যা আছে যেগুলো চেক ইন লাগেজে দেওয়া যাবে, সেগুলো কোনো মধ্যে ভরে একবারে চেক ইন করিয়ে দেবো। আর ল্যাপটপটাকে কোনো মতে ছোটো ব্যাগে ঢুকিয়ে একবারে কলকাতায় পৌঁছে তারপরে বড় ব্যাগে ট্রান্সফার করবো। এখানে রোদের তেজ কিন্তু মারাত্মক এখন। এখানে বাস স্ট্যান্ড রয়েছে টিআরসি। জিজ্ঞাসা করলাম এয়ারপোর্টে বাস, বললো কালকে সকালে 9:30। আমার আজকে রাত্রি 9টায় ফ্লাইট, আমি কালকে সকাল 9:30 বাস ধরবো। এবার মনে হচ্ছে গেল বড় সড়ো খরচা হবে একটা অটো বা কিছু করলে। একটা অটো পেয়েছি 400 টাকা, বললাম কম করতে, বললো কম হবে না, এটা রিজনেবল। আমার 500 টাকা হয়। আমার তোমার মুখ দেখে ভালো লেগেছে 400 টাকা। কী করা যাবে, কোনো অপশান তো নেই। আমি যদি দাঁড়িয়ে থেকে বাস পেতাম 8 ঘন্টা পরে, আমার কাছে টাইম ছিল। যে কোনো শহরেই কিন্তু মানে মেন যে জায়গাগুলো আছে সেখান থেকে এয়ারপোর্টে ডাইরেক্ট বাস সার্ভিস থাকে, ইনফ্যাক্ট রাত অবধি থাকে যতক্ষণ ফ্লাইট অ্যারাইভাল হয় বা ডিপারচার হয়। এখানে আমি সিস্টেমটা বুঝতে পারলাম না কেন এই জিনিসটা বললো যে কালকে সকালে 9:30। আর ইনফ্যাক্ট ওখানে একটা ব্যানার টাঙিয়েছে ফর অমরনাথ যাত্রা টিআরসি টু এয়ারপোর্ট। জানি না, হয়তো এটা স্পেশাল সার্ভিস, নর্মাল রেগুলার সার্ভিস থাকে না। তার উপর আমাদের অটোওয়ালা এখন গেছে কোনো একটা পার্সেল লোকে ডেলিভারি করতে হবে, সেই জন্য পার্সেল আনবে।
লোকালদের সাথে কথা বলে যেটুকুনিটা বুঝলাম, সত্যিই আমার থেকে অটো ভাড়া কমই নিয়েছিল। কারণ ডাল লেকের কাছ থেকে এয়ারপোর্ট অবধি কম বেশি ভাড়া হয় 500 থেকে 550। এবার ডিপেন্ড করে কতটা বার্গেন করতে পারছি তার উপরে। কারোর থেকে 600 নেয়, কারোর থেকে আবার 450-500 নেয়। আর ব্যাটারি অটো যেগুলো রয়েছে বা অটো যদি বলো, সেগুলো মোটামুটি 250 থেকে 300 টাকার মধ্যে নেয়। ওগুলোতে ভাড়া তুলনামূলক কম। আর ইনফ্যাক্ট এটা অটোওয়ালাও আমাকে বলেছে। আর তোমরা যদি গাড়ি রিজার্ভ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে 1000 থেকে 1500 টাকার মধ্যে পড়বে, ডিপেন্ডিং তোমরা কী ধরনের গাড়ি চুজ করছো তার উপরে। অটোওয়ালার সাথে কথা বলে যেটুকুনিটা বুঝলাম, বছরখানেক আগে অবধি কিন্তু টিআরসি থেকে এয়ারপোর্ট অবধি ডাইরেক্ট গভর্নমেন্ট বাস চলতো, যেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। এখন যেহেতু অমরনাথ যাত্রা হচ্ছে, অনেক যাত্রী ফ্লাইটে আসবেন, সেই জন্য এখন স্পেশাল সার্ভিসটা দেওয়া হয়েছে, যাতে মানুষ এয়ারপোর্ট থেকে টিআরসি বা টিআরসি থেকে এয়ারপোর্ট ট্রান্সফার হতে পারে। এবার তোমাদেরকে এয়ারপোর্টের ব্যাপারে বলি, কারণ এয়ারপোর্টে এখানে স্ট্রিক্টলি নো ভিডিও নো ফটোগ্রাফি জোন, কমপ্লিটলি বারণ। আর ইনফ্যাক্ট এয়ারপোর্টে বলে না, এয়ারপোর্টের বেশ কিছু কিলোমিটার আগে যে গেট রয়েছে সেখান থেকেই কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যায় না। শ্রীনগর এয়ারপোর্টের নাম হচ্ছে শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে প্রতি বছর প্রচুর ফরেন ট্যুরিস্ট প্লাস ডোমেস্টিক ট্যুরিস্টরা ট্রাভেল করেন। অটো আমাকে যেখানে নামিয়েছিল সেখান থেকে ওই 10-15 পা হেঁটে ফার্স্ট যে চেকিং পয়েন্ট সেটা পড়বে। ওখানে আর্মড ফোর্সের মানে জওয়ানরা বা অফিসাররা বসে রয়েছেন। ওনারা প্রথমে চেক করবেন আইডেন্টিটি কার্ড প্লাস টিকিট। আমি আধার কার্ড দেখিয়েছি, প্লাস আমার মোবাইলে মেলে যে টিকিটের কপি এসেছিলো সেই কপি দেখিয়েছি। ওনারা কিন্তু সেই টিকিটে ক্লিক করে ইন্ডিগোর ওয়েবসাইটে গিয়ে টিকিটের অথেন্টিসিটি চেক করে তারপর আমাকে অ্যালাউ করলেন। তারপরে মোটামুটি 15-20 পা এগুলো রয়েছে সিকিউরিটি চেকিং জোন, যেখানে আমাদের লাগেজ চেক হবে। আর অন্য এয়ারপোর্টের মতো নয় যে আমাদের ব্যাগে যে জিনিসগুলো আছে সেগুলো ট্রেতে বার করে রাখলাম, সেটা পরে হবে, কিন্তু এটা এক্সট্রা চেক। আমাদেরকে কি করতে হবে, আমাদের শরীরে যত ইলেকট্রনিক্স জিনিস রয়েছে বা ইনফ্যাক্ট পার্স পর্যন্ত আমাদেরকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। মানে তোমরা যদি হাতে স্মার্ট ওয়াচ পরে থাকো, গলায় হেডফোন বা ইয়ারবাডস কানে থাকে, পার্স সব কিছু, মোবাইল সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেটাকে এক্স রে স্ক্যানারের ভেতর দিয়ে পাঠাতে হবে। ওখানে আমাদের আলাদা করে কিছু চেক হয়নি, আমরা ব্যাগ কালেক্ট করলাম। তারপরে আমাদের ওখান থেকে গল্ফ কার যেগুলো হয়, যেগুলো ব্যাটারি চালিত ছোটো ছোটো গাড়িগুলো, ওগুলো ফ্রি সার্ভিস, ওটা করে আমাদেরকে যেতে হলো এয়ারপোর্ট। এবার তোমরা যদি গাড়ি করে আসো তাহলে গাড়ি থেকে পুরো লাগেজ বার করতে হবে, গাড়ির প্রত্যেকটা প্যাসেঞ্জারকে বেরোতে হবে, এই সিকিউরিটি চেকে ক্রস করে যেতে হবে। আর গাড়ির ড্রাইভার ওখান থেকে ভেতরে ঢুকে তোমাদের জন্য অপেক্ষা করবে। তোমরা গাড়িতে থাকলে নিজের গাড়ি করেই এয়ারপোর্ট অবধি যাবে। আর যদি তোমরা পাবলিক ট্রান্সপোর্টে, যেমন আমি গেছিলাম, অটো, বাস বা অটো করে যাও, তাহলে তোমরা ফ্রি গল্ফ কারে করে এয়ারপোর্টের সামনে পৌঁছতে পারবে। এই যে পুরো রাস্তাটা, মানে সিকিউরিটি জোন থেকে এয়ারপোর্ট টার্মিনাল বা এয়ারপোর্ট বিল্ডিংয়ের সামনে যেখানে তোমাদেরকে গাড়ি নামাবে, পুরো রাস্তার দুদিকে আর্মি ইনস্টলেশনস রয়েছে। সেজন্য ওখানে তোমরা কোনো ফটো ভিডিও তুলতে পারবে না, আর ইনফ্যাক্ট তোলা উচিতও নয়। তারপর তোমরা যখন মেন টার্মিনালের সামনে বা এয়ারপোর্ট বিল্ডিংয়ের সামনে পৌঁছবে, সেখান থেকে প্রসেস একদম সেম। আমাদেরকে টিকিট প্লাস আই কার্ড দেখিয়ে এন্ট্রি করতে হলো। যারা ডিজি যাত্রা ইউজ করছেন তারা অ্যাপে আগে থেকে পুরো সেট আপ করে রেখেছেন, তারা জাস্ট মেশিনে গিয়ে স্ক্যান করলেন, ওরা ঢুকে গেলেন। ভেতরে ঢোকার পরে প্রথমে গিয়ে বোর্ডিং পাস নেওয়া, তারপরে চেক ইন ব্যাগেজে লাগেজ দিয়ে দেওয়া, লাগেজের ওয়েট চেক হওয়া, তারপর আমাদের যেতে হলো সিকিউরিটি গেটে। সেখানে গিয়ে আমাদের ফুল বডিতে যা যা রয়েছে সব বার করে একটা ট্রেতে রেখে দিলাম। ব্যাগের মধ্যে থেকে ল্যাপটপ বার করে রাখা, মোবাইল, পার্স এগুলো সব বার করে রাখা। বেল্ট থাকলে বেল্ট খুলতে হবে। যদি বুট থাকে, মানে আমারটা স্নিকার টাইপের জুতো বলে আমাকে খুলতে হয়নি, যাদের একটু হাই অ্যাঙ্কেল জুতো বা একটুখানি ওই গামবুট কাইন্ড অফ, মানে পুরো গামবুট থেকেও পরে না, মোটামুটি এতটা মতো হাইটের যাদের জুতো আছে সেই পুরো জুতো কিন্তু খুলতে হবে, খুলে ট্রেতে রাখতে হবে। তারপরে ফুল বডি চেক হলো, আমাদের জিনিসপত্র স্ক্যানারের ওপারে পৌঁছলো, আমরা ব্যাগে ভরলাম, তারপর নর্মাল। তারপরে সিকিউরিটি চেকের পরেও আমি ইনফ্যাক্ট কোনো ভিডিও বা ফুটেজ তুলিনি। ওখানে একদম যে ধারে চেয়ারগুলো আছে ওখানে বসেছিলাম, সেখান থেকে কিছু ফ্লাইট দেখতে পাওয়া যাচ্ছিলো, ওগুলোর কিছু ভিডিও বা ওগুলোর কিছু ছবি তুলেছি, এটুকুনিটাই। এবার এয়ারপোর্টের ভেতরে যদি দোকানের কথা বলি, তাহলে নর্মাল যেমন থাকে বুক স্টোর, তারপরে খাবার জয়েন্ট, ক্যাফে বলো বা ছোটোখাটো যে ফুড আউটলেটগুলো থাকে, তারপরে গিফট শপ, সুভেনিয়ার শপ, তারপরে তোমরা ওই ব্যাগ এইসব যে কেনাকাটি করতে পারবে, ইলেকট্রনিক্স, এইসব দোকানগুলো রয়েছে। কিছু অ্যাপারেলের দোকান রয়েছে, জামা কাপড়ের। আর খাবারের দোকান যদি বলি, যে কোনো এয়ারপোর্টে আমার যা দেখা মোটামুটি 3 ধরনের খাবারের দোকান থাকে। একটা হচ্ছে যেগুলো KFC, ডমিনোজ, বার্গার কিং, পিৎজা হাট, এই টাইপের যে দোকানগুলো, যেগুলো ব্র্যান্ডেড, আমরা বাইরেও দেখতে পাই। প্রাইস যদি বলি
এয়ারপোর্টের বাইরে আর এয়ারপোর্টের ভেতরে অলমোস্ট সিমিলার হয়, একটু কম বেশি হতে পারে। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এয়ারপোর্টের ভেতরে কিছু খাবারের দোকান যেগুলো এক্সক্লুসিভ টু এয়ারপোর্ট, বা সেখানে খাবারের দাম কিন্তু তুলনামূলক বেশি হয়। যেমন ধরো তোমরা কফি খাবে 200, 250, 300 টাকা, তারপরে তোমরা ধরো রাইস চিকেন খাবে 600 টাকা, 550 টাকা, এরকম দাম হয়। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে লাউঞ্জ। এবার যাদের কাছে সিলেক্টেড কার্ড আছে তারা হয়তো 2 টাকা বা 25 টাকা দিয়ে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবে। আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি, অ্যাক্সিস, এসবিআই প্রত্যেকটা ব্যাংকেরই কিছু সিলেক্টেড কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস থাকে। আমার কাছে যে কার্ডগুলো ছিল সেগুলোতে আছে কিনা লাউঞ্জ অ্যাক্সেস আমি জানি না। আমার ইনফ্যাক্ট খিদেও পেয়েছিল, আমি খুঁজছিলাম যদি কেএফসি বা এগুলো পাওয়া যায়, নেই। আমি একজনকে দেখলাম রাইস চিকেন খাচ্ছে, ওটা বোধহয় 569 টাকা বোধহয় দাম ছিল, জানি না জিএসটি ছাড়া না জিএসটি ইনক্লুডেড। আমার কোয়ান্টিটি তুলনামূলক কম লেগেছে বলে ওটা আমি আর নিইনি। সেকেন্ডলি বলি হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। আমি এখনও পর্যন্ত যতগুলো এয়ারপোর্টে গেছি প্রত্যেকটা জায়গাতেই ড্রিঙ্কিং ওয়াটার থাকে, মানে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার। এছাড়া তোমরা জলের বোতল তো আলাদা করে অত্যাধিক টাকা দিয়ে কিনতেই পারো। এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের কাউন্টার বা আউটলেট অনেক বেশি। আমি সম্ভবত পুরো এয়ারপোর্টে 5-6 জায়গায় বোধহয় ড্রিঙ্কিং ওয়াটার দেখেছি। এই যে সাইজ এয়ারপোর্টে, সেই তুলনায় আমার এটা বেশি মনে হয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গার ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু নোংরা। যেমন আমাদের বোর্ডিং গেট ছিল 6 নম্বরে। এবার আমি পুরো এয়ারপোর্টটা ঘুরছিলাম, আমার কাছে অনেক সময় ছিল। ঘুরতে ঘুরতে আমি গ্রাউন্ড ফ্লোরে এসেছিলাম, ওই স্মোকিং জোনের ওই জায়গাটাতে। ওর পাশেই একটা কিন্তু ওই ড্রিঙ্কিং ওয়াটারের সিস্টেম রয়েছে, যেখানে কল সিস্টেম। এবার সেইখান থেকে আমি 1 বোতল জল ভরেছিলাম। ওই কালো কালো কিছু মানে একদম ছোটো ছোটো পার্টিকেল ভর্তি ছিল, আর ইনফ্যাক্ট জলের টেস্টও ভালো না। 6 নম্বর গেটের ওখানে যে কাউন্টারটা আছে সেখানে ভালো। আর একদম যে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার যে লিফট আছে ওই জায়গায় যে জলের কাউন্টার, সেটার টেস্ট আমার ভালো মনে হয়েছে। ফাইনালি ব্যাগ পেয়েছি 12:02। এবার এয়ারপোর্ট থেকে বেরোবো। তবে এই যে ফ্লাইটটা আমার লাইফের সবথেকে বেস্ট ফ্লাইট। বিফোর টাইম অ্যারাইভাল, খুব ভালো ল্যান্ডিং হয়েছে। ইনফ্যাক্ট ল্যান্ডিংয়ের সময় না বোঝা যায়নি যে ল্যান্ড হলো, দারুণ ল্যান্ড করেছে। আর ইনফ্যাক্ট কিছু একটা হয়েছিল বা কিছু একটা কারণের জন্য খুব লোতে ফ্লাই করছিল। তোমরা হয়তো ফুটেজ দেখে থাকবে, আমরা লখনৌর ওপর দিয়ে যাচ্ছিলাম, অনেকটা লো ফ্লাই হচ্ছিল। বেশ দারুণ এক্সপিরিয়েন্স। চলো আপাতত বাইরে যাই, একটা ট্যাক্সি ধরতে হবে। এই মাঝরাত্রে তো আর বাস পাওয়া যাবে না। বাড়ির দিকে পৌঁছোই, এরপরে তোমরা দেখতে পারবে এই অমরনাথ যাত্রার কত কী খরচা হলো বা কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত টাটা। আশা করছি তোমাদের এই ফ্লাইটের জার্নিটা খুব ভালো লাগলো। আর সত্যি কথা বলতে এটা আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এত লোতে ফ্লাই করা। ইউপির ওপর দিয়ে অনেকটা কম হাইট দিয়ে আমরা ফ্লাই করছিলাম, দেখতে দারুণ লাগছিল, মানে একটা অন্যরকম ফিলিংস যাকে বলে। এবার তোমাদেরকে বলি এই অমরনাথ যাত্রায় আমার কত টাকা খরচা হয়েছে, আর তোমরা যদি আগামী দিনে এই যাত্রা করো তাহলে কিভাবে খরচা কমাতে পারো। ফার্স্ট খরচা হচ্ছে, যেটা যাত্রা শুরু হওয়ার 2 মাস আগেই প্রায় হয়ে গেছে, সেটা হলো মেডিকেল টেস্ট।
এখানে হেলথ সার্টিফিকেট পাওয়ার জন্য সাইনবোর্ড অ্যাপ্রুভড যে গভর্নমেন্ট হসপিটাল আছে সেখানে যেতে হয়, সেখান থেকেই হেলথ সার্টিফিকেটটা করাতে হবে। যে টেস্টগুলো করাতে হবে, যেমন ধরো চেস্ট এক্সরে, প্রেগনেন্ট মহিলাদের জন্য আলট্রাসোনোগ্রাফি বা ব্লাড টেস্ট, এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয় যে তোমাদেরকে গভর্নমেন্ট হসপিটাল থেকেই করাতে হবে বা সেই হসপিটাল থেকেই করাতে হবে, তোমরা যে কোনো প্রাইভেট জায়গা থেকেও করাতে পারো। আর আমি যেহেতু অলরেডি লেট হয়ে গেছিলাম, মানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তারপর আমি মেডিকেল করাতে গেছি, সেই জন্য আমি তাড়াতাড়ি যেতে পাই আমি গেছিলাম প্রাইভেট জায়গায়। আমার তাতে খরচা হয়েছে 6,360। তোমরা যদি গভর্নমেন্ট জায়গা থেকে করো এই খরচাই মোটামুটি অনেকটা কমে যাবে। সেকেন্ড তোমাদেরকে বলি ট্রান্সপোর্টেশনের খরচা। আমার টোটাল পড়েছে 15,157। তার মধ্যে কী কী আছে, কলকাতা থেকে ট্রেনে করে আমার জম্মু অবধি যাওয়া 2,350, জম্মু থেকে শ্রীনগর গাড়ি করে গেছিলাম 1,400, পরের দিন যখন আবার শ্রীনগর থেকে বালতাল গেছিলাম তখন পড়েছিল 800, তারপরে যখন আমি বালতাল থেকে শ্রীনগরে ফিরেছি সেটা আমার সম্ভবত পড়েছিল 600 টাকা, তারপর আমি শ্রীনগর টিআরসি থেকে অটো করে পৌঁছেছিলাম এয়ারপোর্ট 400 টাকা, আর লাস্টে সব থেকে আমার এই যাত্রার বড় খরচা সেটা হচ্ছে ফ্লাইট ভাড়া 9,607 টাকা, ইনক্লুডিং একটা উইন্ডো সিট, 27F সম্ভবত সিট নাম্বার ছিল। অর্থাৎ আমার টোটাল ট্রান্সপোর্টেশনে খরচা হয়েছে 15,157, রাউন্ড ফিগার করে 15,200 টাকাই ধরে নাও। তারপরে আমার খরচা হয়েছে স্টেতে যদি বলি, আমি শ্রীনগরে দুবার ছিলাম, মানে আমি জম্মু থেকে যখন বালতাল যাওয়ার পথে এক রাত্রি ছিলাম, আমার পড়েছিল 900। যখন বালতাল থেকে ব্যাক করেছিলাম ওই মোটামুটি 7-8 ঘন্টার জন্য আমি হোটেলে ছিলাম, তারপর আবার বিকেলবেলা আমি এয়ারপোর্টের জন্য বেরিয়েছিলাম, সেখানে পড়েছে 900, 1,800। আর বালতালে আমার টেন্টের খরচা লেগেছে 300, মানে টোটাল 2,100 টাকা। এবার বলি খাওয়া দাওয়ার অনেক ভাগ আছে, মোটামুটি আমার খরচা হয়েছে 1,450 টাকা মতো। তোমাদেরকে কিছু ভাগ বলে দিচ্ছি, যেমন ট্রেনের মধ্যে ধরো চা খেয়েছি মোটামুটি 150 টাকার, ব্রেকফাস্ট করেছিলাম 50 টাকা, একবার স্ন্যাক্স খেয়েছিলাম ওই আম্বালা স্টেশন থেকে কুলচে আর ছোলে, ওটা আমার লেগেছিল 40। ট্রেনে দুদিনের ডিনার করেছিলাম, একদিন খেয়েছিলাম এগ বিরিয়ানি 156 টাকা, ওটা ওই ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করে। একদিন নর্মাল ভেজ মিল খেয়েছিলাম যেদিনকে আমি জম্মু পৌঁছচ্ছিলাম, 80 টাকা। লাঞ্চে আমার পড়েছে এগ মিল 90 টাকা। এছাড়া জল কিনেছিলাম, 4টে জল কিনেছিলাম ট্রেন থেকে 15 টাকা করে, 60 টাকা। আর একটা জলের বোতল আমি বাইরে কিনেছিলাম সম্ভবত বালতাল যাওয়ার পথে কোনো একটা জায়গায়, সেটা হচ্ছে আমার 20 টাকা। এছাড়া বালতাল যাওয়ার পথে ব্রেকফাস্ট করেছিলাম, সেখানে আমার হয়েছিল 130। শ্রীনগরে যেদিনকে পৌঁছেছিলাম রাত্রি ছিলাম সেদিনকে ডিনার করেছিলাম, আর যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম তার আগে আমি লাঞ্চ করে গেছিলাম, দুটোই ছিল ভেজ মিল 160 টাকা করে, মানে 320 টাকা। এছাড়া জম্মু থেকে যখন আমি শ্রীনগরের দিকে যাচ্ছিলাম ওখানে রাজমা চাওয়াল খেয়েছিলাম, ওটা ছিল 120 টাকা। আর এছাড়া ধরো ওই যখন যাত্রা করছিলাম হাঁটছিলাম তখন শশা খেয়েছি, চা খেয়েছি, আরও ধরো কোনো জায়গায় কোনো কারোর চায়ের টাকা দিয়েছি বা আমি খেয়েছি, সব মিলিয়ে মোটামুটি আরও 150 থেকে 200 টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি আমার খরচ হয়েছে ধরে নাও খাবারের পেছনে 1,500 টাকা। এবার বালতালে পৌঁছে যাওয়া থেকে বালতাল অবধি পুরো যে যাত্রাটা, বা তোমরা যদি পেহেলগাঁও অবধি যাত্রা করো সেখানে খাবারের কোনো খরচ নেই, ওখানে ভান্ডারা হচ্ছে, তোমরা ওই ভান্ডারাতে আরাম করে খেতে পারো। এবার হ্যাঁ, তোমরা যদি মনে করো আমি ক্যাডবেরি কিনবো, তোমরা যদি মনে করো আমি কোল্ড ড্রিঙ্কস কিনবো, সেগুলো আলাদা ব্যাপার। অর্থাৎ আমার এই যাত্রাতে টোটাল খরচা হয়েছে 25,100 টাকা। এর মধ্যে একটা খরচ ধরা নেই, সেটা হচ্ছে আমি ফ্লাইটে যে কাজু বাদাম আর কফি খেয়েছিলাম 200 টাকা, ওটা ধরা নেই, তাহলে হলো 25,300 টাকা, অনেকটাই বেশি। তার মধ্যে অ্যাপ্রক্স 10,000 টাকা তো আমার ফ্লাইটেই গেছে, না হলে আমার 15,000 টাকায় নেবে আসতো। এছাড়াও আমি যদি শেয়ার গাড়ি করে না যেতাম, আমি যদি কনভয় গাড়ি করে যেতাম, সেই ক্ষেত্রেও কিন্তু আমার ভাড়া অনেক কম হতো। মানে ধরো জম্মু থেকে আমার বালতাল পৌঁছতে লেগেছে 2,200 টাকা, আমার ওখানে বাসে যদি কনভয়তে যেতাম আমার লাগতো 650 টাকা। তো সেই ক্ষেত্রে তোমরা যদি কম খরচে যেতে চাও তাহলে কি করতে পারো, তোমরা স্লিপার ট্রেনে গেলে আপ ডাউন পড়বে 900 টাকা করে, 1,800 টাকা। আমার যেটা এক সাইডে পড়েছে 2,350। তোমরা ইজিলি শেয়ার অটো পেয়ে যাবে, যদি দিনের বেলা নামো বা রাত্রিবেলা নামলেও রিজার্ভ অটো পাবে। 3-4 জন থাকলে 100 টাকা পার হেড দিয়ে পৌঁছে যাবে ভগবতীনগর। যদি ভগবতীনগরে থাকতে হয় তাহলে 50 টাকা করে ডরমিটারি বেড পাবে, আর এক্সট্রা কম্বল নিতে গেলে 20 টাকা করে তোমাদেরকে পে করতে হবে। সিকিউরিটি ডিপোজিট 100 টাকা করে নেয়, কিন্তু যেহেতু রিফান্ডেবল সেন ওটা ধরছি না, তাহলে এখানে 70 টাকা ভগবতীনগরে থাকা। তারপরে তোমরা বাস, তোমরা যদি আপ ডাউন দুটোই বালতাল দিয়ে করো, বা তোমরা যদি এক সাইড বালতাল বা এক সাইড পেহেলগাঁও দিয়ে করো, খুব বেশি হলেও তোমাদের 1,300 টাকার বেশি ভাড়া লাগবে না।
কারণ বালতালের দিকে ভাড়া সম্ভবত 657 টাকা, আমি সেমি ডিলাক্স বাসের কথা বলছি। আর পেহেলগাঁও থেকে ফেরবার সময় বোধ হয় 550 560 এরকম, মানে 1200 1250 টাকার মধ্যে। এছাড়া বালতালের টেন্ট মোটামুটি 250-300 টাকা, পঞ্চতাওনিতে টেন্ট মোটামুটি 800 টাকার মধ্যে, বেডওয়ালা টেন্ট মানে যেগুলো খাটিয়া মতো থাকবে, শেষনাকে মোটামুটি 700 টাকার মতো, আর চন্দনবাড়িতে মোটামুটি 500 টাকা মতো। এগুলো সব যা বলছে আমি কিন্তু খাটিয়া বেড বলছি, বালতাল ছাড়া। আর খাবার আমি ধরে নিলাম 1000 টাকা, ট্রেনের পুরো জার্নির সময় তোমরা খাবে আপ অ্যান্ড ডাউন, প্লাস তোমরা যখন জম্মু থেকে বালতাল বা পেহেলগাঁও যেখানেই যাও না কেন বা ফেরো, পুরো রাস্তায় ভান্ডারাতেই দাঁড়াবে। তোমরা বেস ক্যাম্পে পৌঁছানোর পর যদি একটু টুকটাক খেতে চাও বা ট্রেক করবার সময় যদি টুকটাক খেতে চাও, তাহলে সব মিলিয়ে আমি ধরলাম 1000 টাকা এনাফ আমার হিসাবে। এছাড়াও 1000 টাকা ধরলাম মিসেলেনিয়াস, মানে তোমাদের ধরো রেনকোট কিনতে হলো, যেমন আমি রেনকোট কিনেছিলাম, আমার লেগেছিলো 120 টাকা। এছাড়া লাঠি কিনতে হলো, আমার লেগেছিলো 40 টাকা। তোমরা দরদাম করে ওটা 20-30 টাকাতেও কিনতে পারো। এছাড়া ধরো কারোর চার্জার কিনতে হচ্ছে, কারোর ধরো ছোটো ব্যাগ কিনতে হচ্ছে, সব মিলে আমি ধরলাম 1000 টাকা। তাহলে কম বেশি বলতে পারো যদি সোলো যাও তাহলে ওই 7,500 টাকার মধ্যে তোমরা আরামসে করে নিতে পারবে। তবে হ্যাঁ, স্লিপারে জার্নি করতে হবে। এবার তোমরা যদি ভাবো যে না আমি এসিতে যাবো, তাহলে সেই ক্ষেত্রে ধরে নাও মোটামুটি ওই 3,000 টাকার মতো বেশি, 10,500-10,000 টাকার মধ্যে তোমরা করে নিতে পারবে। ইনফ্যাক্ট আমার যে ইনিশিয়াল প্ল্যান ছিল, আমি বালতাল দিয়ে উঠে পেহেলগাঁও দিয়ে নামবো, তারপর আমার 9 তারিখে ট্রেন ছিল বন্দে ভারত ধরে সোজা বৈষ্ণোদেবী। ওখান থেকে আমি যাত্রা করে মানে পায়ে হেঁটে উঠবো, পায়ে হেঁটে নামবো, তারপরে সেই রাত্রিটা হয়তো ওখানে থাকবো, পরের দিন ওখান থেকে তৎকালে দিল্লি হয়ে বা ডাইরেক্ট যদি ট্রেনের টিকিট পাই জম্মু হয়ে ব্যাক করতাম। এবার সেই খরচাগুলো যদি ধরি তাহলেও হয়তো অ্যাপ্রক্সিমেটলি আমার 25-26 কি খুব যদি বেশি হয় 27,000 টাকাই খরচা হতো, তার বেশি হতো না। আমি যেহেতু ফ্লাইটে চলে এসেছি, আমার খরচাটা কিন্তু ওখানেই বুস্ট হয়ে গেছে বা স্পাইক হয়ে গেছে অনেকটা। তোমরা যদি চাও কম খরচায় করবে, আরামসে করতে পারো, কোনো অসুবিধে নেই। এছাড়া তোমরা যখন বালতাল বেস ক্যাম্পে থাকবে, ওখানে কিন্তু অনেক ভান্ডারাতেও থাকার ব্যবস্থা রয়েছে, মানে তোমরা চাইলে ওখানেও 300 টাকা কমিয়ে দিতে পারো। যদি লেডিস যাত্রী হও, আমি একদম কনফার্ম খবর পেয়েছি, আমার চেনা একজন গেছে, তাহলে কনভয়ের সাথে যাওয়া আসাতে তোমাদের কিন্তু টিকিটে কোনো টাকা লাগবে না। তোমরা যদি ভগবতী নগরে পৌঁছে যাও, ওখান থেকে গিয়ে বাসের টিকিট বুক করতে যাও, তোমাদের কোনো টাকা লাগবে না, টিকিট ফ্রি। আমার যে চেনা মানুষ আছে, সে ভগবতী নগর থেকে পেহেলগাঁও গেছে, লেডিস কোনো টাকা লাগেনি, তার সাথে একজন জেন্টস ছিল, তার লেগেছিল 657 টাকা পেহেলগাঁওয়ের বাসের টিকিট। পেহেলগাঁওয়ের সাইডে 2-3 রকমের বাস আছে, এসি ডিলাক্স বাস আছে সম্ভবত 1,000-1,100 টাকা ভাড়া। এছাড়া সেমি ডিলাক্স বাস আছে, অর্ডিনারি বাস আছে, অর্ডিনারি বাসের ভাড়া আরও কম। তোমরা যদি চাও ওই একটুখানি কমফোর্টটাকে কম্প্রোমাইজ করে আরও কম খরচে পৌঁছতে পারবে। অনেকেই ভাবে যে কেদারনাথ যাত্রা, অমরনাথ যাত্রা বা এই যে তীর্থযাত্রাগুলো হয় সেগুলোতে অনেক খরচ। প্রত্যেকটা যাত্রাতেই কিন্তু খরচ কমানোর জায়গা রয়েছে, বিশেষ করে অমরনাথ যাত্রায়, কারণ এখানে খাওয়া দাওয়া যাত্রা চলাকালীন কিন্তু অলমোস্ট ফ্রি। তোমরা নিজে খেতে চাইলে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমার হিসাবে যদি বলি, যাদের ফিজিক্যাল ফিটনেস আছে তারা এই যাত্রা সহজে করতে পারবে, বা হয়তো কিছু মাইনর ইস্যুস আসবে, যেমন হাঁপিয়ে যাওয়া, তারপরে ধরো গা হাত পা ব্যথা করা, বেশি হাঁটার জন্য বা ঠান্ডা গরমের ব্যাপারের জন্য হয়তো জ্বর আসা বা ঠান্ডা লেগে যাওয়া, এগুলো মাইনর জিনিস। এই মোটামুটি বালতাল দিয়ে গেলে 16 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন, পেহেলগাঁও দিয়ে গেলে বালতাল দিয়ে নামলে মোটামুটি 50 কিলোমিটারের যে আপ অ্যান্ড ডাউন যে পুরো যাত্রাটা, এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যখন গুহায় গিয়ে দাঁড়াবে, যখন বাবাকে দেখবে, বাবা বরফানিকে, একটা আলাদা ফিলিংস, মানে ওটা হয়তো ভিডিও থেকে কোনোভাবে প্রকাশ করা সম্ভব না, ভিডিও থেকে তোমাদেরকে বোঝানো সম্ভব না। আমি হয়তো তোমাদেরকে ছবি দেখালেও সেটা তোমরা ফিল করতে পারবে না, যতক্ষণে নিজের ওই যাত্রাটা করবে, নিজেরা সেই কষ্ট করে একদম বাবার সামনে গিয়ে পৌঁছবে, বাবাকে দর্শন করবে, একটা আলাদা ফিলিংস। তোমাদের মধ্যে আমাকে অনেকে কমেন্ট করছো আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সঙ্গী নেই। আমার মতে এই পুরো যাত্রাতে যখন তোমরা ট্রেনে উঠবে, সেখান থেকে তোমাদের সাথে কিন্তু মানে অন্য যাত্রীদের বন্ধুত্ব শুরু হবে। একটুখানি যদি মানে ফ্লেক্সিবল হওয়া যায়, একটুখানি সতর্কভাবে যদি কারোর সাথে বন্ধুত্ব করা যায়, তোমরা কিন্তু আরামসে যখন ফিরবে, যখন হয়তো আবার জম্মুতে ফিরবে বা যখন হয়তো আবার ট্রেন ধরে হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশনে ফিরবে, তোমরা হয়তো লাইফ টাইম কোনো বন্ধু পেয়ে যেতে পারো। পুরো যাত্রাপথে আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি, যদি তোমরা ট্রেনে ওঠো, যদি তোমরা কনভয়ের বাসে যাও বা শেয়ার গাড়িতে যাও, টেন্টে যেখানেই থাকো না কেন, তোমরা যখন হাঁটবে,
তোমরা অনেক মানুষ তোমাদের সঙ্গে পাবে, যারা তোমার সাথে হয়তো কথা বলবে, যারা তোমার জন্য হয়তো অপেক্ষা করে দাঁড়াবে একটা বন্ধুর মতো, একটা সহযাত্রীর মতো। হ্যাঁ, অন্ধবিশ্বাস কাউকে করা উচিত না যে আমার টাকা পয়সা সব কিছু আমি অন্য কাউকে দিয়ে চলে গেলাম, একদমই না। নিজের টাকা পয়সা ভ্যালুয়েবলস সেগুলো চেষ্টা করবে নিজের কাছে রাখার। যেগুলো কমন জিনিস, জামা কাপড়, গামছা, যেগুলো হারালেও কোনো অসুবিধে নেই, সেই জিনিসগুলো তোমরা শেয়ার করতে পারো অ্যাটলিস্ট যখন প্রথম আলাপ হবে তখন। তারপর টাইম টু টাইম নিজেরাই বুঝতে পারবে যে তাকে বিশ্বাস করা উচিত কিনা, তার সাথে থাকাটা সেফ হচ্ছে কিনা, বা তার সাথে থাকলে কোনো প্রবলেমস হচ্ছে কিনা। নিজেদের একটু আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের একটু ফ্লেক্সিবল করলে তোমরা আরামসে বন্ধু পেয়ে যাবে, আরামসে সহযাত্রী পাবে। যাই হোক, তোমাদের সবাইকে বলি, তোমরা যারা যাচ্ছ তাদের জন্য শুভযাত্রা, যারা পরের বছর বা আগামীতে যাবে তাদের জন্য আগাম শুভেচ্ছা। তোমরা সবাই ভালো করে যাও, ভালো করে বাবার দর্শন করে এসো, মনে শান্তি নিয়ে পরিবারের ভালো চেয়ে আবার ফিরে এসো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।